সো আজকের আমাদের যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। ওকে, আজকে আমাদের ভার্ব দিয়ে টপিকটা শুরু হচ্ছে এবং এই ভার্বকে বলা হয় বাক্যের হার্টবিট। ওকে, যদি কেউ সাউন্ড না শুনতে পাও সঙ্গে সঙ্গে জানাবে। ওকে, এই ভার্বকে বলা হয়, ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ভার্ব কাকে বলে। মনে রাখতে হবে, ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড। ভার্ব মানেটা কি? ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ওকে, যে কিভাবে আমরা দেখছি, ওয়েট, হুম, যে ভার্ব বলতে কি বোঝায়? ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। ওকে, যেমন ধর আমি বললাম উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। এবার দেখো এখানে খেলছি, এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এবার দেখো আরটাও তো আমাদের ভার্ব। দেখো আমরা ফুটবল খেলছি, আমরা ইংরেজি কি উই, ফুটবল ইংরেজি হচ্ছে ফুটবল, খেলছি ইংরেজি প্লেইং। দেখো আর এর কোনো মানে হচ্ছে এখানে। আর কি? আর হচ্ছে হেল্পিং ভার্ব। এ কি করে? মেন ভার্বকে তৈরি করতে সাহায্য করে। অ্যামিজ আর ওয়াজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তো আইএনজিটা তৈরি করতে এই হেল্পিং ভার্বের সাহায্যটা লাগছে। তো ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, কাজ করা বোঝায়। ঠিক আছে, ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়। যেমন বললাম আই এম রাইটিং এ বুক, তাহলে কি হবে? রাইটিংটা হচ্ছে ভার্ব, তাই তো। আই এম রাইটিং এ বুক। বললাম আই অ্যাম রাইটিং এ বুক, তাহলে কি হচ্ছে? আমি একটা বই লিখছি, এটা কি আমাদের ভার্ব? এটা হচ্ছে আমাদের ভার্ব। ওকে, এবার চলো ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে। ভার্বের মেন ভাগগুলো আমাদের বুঝতে হবে। দেখো ভার্বকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, দুটো ভাগে। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম হচ্ছে মেন ভার্ব। ওকে, মেন ভার্ব, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বা ইন্ডিপেন্ডেন্ট ভার্ব। ইন্ডিপেন্ডেন্ট ভার্ব। আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব। ওকে, একটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে বলা হয় হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। তাহলে প্রধানত ভার্বকে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এতটুকু বোঝা গেল কিনা বলো আগে। Yes, sir. এবার দেখো প্রিন্সিপাল ভার্বের আবার চার রকম ভাগ রয়েছে। প্রিন্সিপাল ভার্বের চার রকম ভাগ রয়েছে। কেমন? একদিকে হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, আর একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ওকে, তাহলে প্রিন্সিপাল ভার্বের চারটে ভাগ। একটা হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, আর একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর এদিকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে দেখো দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। এবার এই ছকটা না বুঝলে কখনো ভার্বকে শেখা হয় না। এই ছকটা না বুঝলে ভার্বকে তুমি কখনো ধরতে পারবে না। ওকে, তো আগেই বলেছি এই যে পার্টস অফ স্পিচটা রয়েছে, এটাকে তোমাদের খুব ভালো করে শিখতে হবে। তুমি যে কোনো সিলেবাস খুলে নাও না কেন, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত দেখবে, 1 থেকে 10 পর্যন্ত এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলোই দেখবে বেশিরভাগ সিলেবাসে থাকে। তো এগুলোকে তোমাদের বেশিরভাগ খুব ভালো করে শিখতে হবে। তো দেখো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে সেটা দেখবে এক এক করে। এবার প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যেমন মেন ভার্ব। যেমন আমি বললাম হি ইজ রাইটিং এ স্টোরি। যেমন ধরো বললাম একটু আগে যে উই আর প্লেইং ফুটবল। মেন ভার্ব কি? মেন ভার্ব মানে যার একা একা মানে আছে, মানে যে ইন্ডিপেন্ডেন্টলি বসতে পারে তাকে তো বলে মেন ভার্ব। তো কি করবো আমরা? এটাকে বলতে পারি মেন ভার্ব। বোঝা গেল ব্যাপারটা? আর হেল্পিং ভার্ব মানে কি? এ শুধুমাত্র মেন ভার্বকে সাহায্য করে। ঠিক একটা বাড়িতে হাজবেন্ড আর ওয়াইফের মতো, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মতো। হাজবেন্ড একা একা মানেটা দাঁড় করতে পারে, মানে একা একা সে হচ্ছে বাড়ি গার্জেন, আর ওয়াইফ কি করে? হাজবেন্ডকে হেল্প করে। হাজবেন্ডকে হেল্প করে, সেজন্য ওয়াইফ হচ্ছে হেল্পিং ভার্ব। তো মনে রাখবে, যদি এই কথাটা লজিক্যালি ঠিক নয়, যাই হোক, বললাম সো প্রিন্সিপাল ভার্ব বলতে কি বোঝায়? দ্য ভার্বস হুইচ আর ইউজড ইন্ডিপেন্ডেন্টলি, যারা স্বাধীনভাবে বসতে পারে, উইদাউট হেল্প ফ্রম আদার ভার্বস, অন্যান্য ভার্বের হেল্প ছাড়াই বসতে পারে, তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি বললাম, যেমন ধরো আমি বললাম একটা বাক্যে, ওয়েট, আমি বললাম হি বাইজ এ
কার, সে একটি গাড়ি কেনে। এবার এই যে বাইস, সে গাড়ি কিনে, এখানে দেখো হেল্পিং ভার্ব নেই, এখানে মেন ভার্ব একা রয়েছে। মেন ভার্ব একা একাই দেখো মানেটা দাঁড় করাতে পারছে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, তো মেন ভার্ব কাকে বলছে, যে একা একা মানেটা দাঁড় করাতে পারে। ওকে, তো আমি বললাম আই অ্যাম এ বয়। এখানে দেখো অ্যামটা কি, মেন ভার্ব। অনেকের যদি একটা বাক্যে একটাই ভার্ব থাকে সেটা মেন ভার্ব হবে, মনে রাখবে। অনেকের মধ্যে একটা আইডিয়া রয়েছে অ্যাম ইজ এর ওয়াজ এর মানে হেল্পিং ভার্ব, কিন্তু না, বাকি যদি একটাই ভার্ব থাকে সেটা মেন ভার্ব হবে। তার প্রিন্সিপাল ভার্বটা বোঝা গেল। অক্সিলারি ভার্বটা কি, এটা হেল্পিং ভার্ব, মানে হেল্প করে কাকে, একটা মেন ভার্বকে, টেন্সটা তৈরি করতে। ঠিক আছে, তো আমি বললাম, আমরা জানি যে বাক্যে, ধর একটা বাক্য বললাম হি হ্যাজ গান দেয়ার। এবার গানটা কি, মেন ভার্ব, আর হ্যাজ তো হচ্ছে হেল্পিং ভার্ব। এবার দেখো এই হ্যাজটা আছে বলে তো এই পরে মেন ভার্বে ভি3 বসেছে, আমরা জানি হ্যাভ হ্যাজ থাকলে ভি3 বসে। তাহলে হেল্পিং ভার্বের কাজটা কি, মেন ভার্বের ফর্মটা তৈরি করতে সাহায্য করে, টেন্সটা তৈরি করতে সাহায্য করে। ওকে, তুই যদি বলতে হি গান দেয়ার তাহলে কিন্তু হতো না, এটা মাথায় রাখবে। আচ্ছা, ওকে, সো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব নিয়ে কারো কোনো সমস্যা রয়েছে কিনা বলো আগে। চলো আনসার করো। না স্যার, সব বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা আসবো প্রিন্সিপাল ভার্বের আবার চারটে ভাগ রয়েছে, একটা ফাইনাইট, নন ফাইনাইট, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। প্রথমে ফাইনাইটটাকে বুঝবো। দেখো ফাইনাইট ভার্বটা কি, ফাইনাইট ভার্ব হচ্ছে মেন ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলি। ঠিক আছে, মেন ভার্বকে কি বলে আমরা, ফাইনাইট ভার্ব বলি। দেখো আমি বললাম এলিসা পেইন্টেড হার রুম, এলিসা পেইন্টেড হার রুম, এলিসা পেইন্টেড হার রুম। ওয়েট, ওকে, এলিসা পেইন্টেড হার রুম। এলিসা পেইন্টেড হার রুম, সে তার ঘরটাকে পেইন্ট করেছিল। এবার এটা কি, এটা আমাদের মেন ভার্ব। এই মেন ভার্বকে আমরা বলি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সহজ কথা জানো, যে ভার্ব থেকে, দেখো এখানে দেখতে পাবে তোমরা, দেখো ফাইনাইট ভার্ব, যে যে ভার্ব দেখে, সহজ কথা, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো দেখো এখানে যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, এবারে পেইন্টেড ইডি রয়েছে মানে পাস্ট টেন্সে লেখা, তাহলে এটাকে কি বলা হবে, ফাইনাইট ভার্ব বলা হবে। ওকে, দেখো, সো a finite verb is a verb that has a subject and shows tense, এটা টেন্স দেখতে সাহায্য করে। এবার আমরা কি দেখবো, ফাইনাইট ভার্ব শিখলাম। এবার নন ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্বটাকে খুব ভালো করে বুঝতে হবে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না, যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না তাকে বলে নন ফাইনাইট ভার্ব। স্যার কেমন হলো ব্যাপারটা, যেমন এক্সাম্পল দিই, বললাম গিভিং মি আ bottle of water, Remy went away। ব্যাপারটা শোনো, আমাকে জলের বোতলটা দিয়ে রিমি চলে গেল। এবার দেখো গিভিং মি, আমাকে দিয়ে, এবার এটা একটা ভার্ব। এবার দেখো একটা কথা বোঝো, আমি যদি এই ওয়েন্ট অ্যাওয়ে এইটা যদি না লিখতাম, এবার এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। কি করে বুঝলাম, গো ওয়েন্ট গান, এই ভার্বটাকে দেখি, তার মানে এটা আমাদের মেন ভার্ব বা ফাইনাইট ভার্ব। কিন্তু দেখো গিভিং মি, আমাকে দেওয়া, দিয়ে, গিভিং শব্দটা দেখে বোঝা যায় না যে এটা কোন টেন্স। কারণ এখানে আমি বলতে পারি গিভিং মি আ বোতল অফ ওয়াটার, রিমি উইল গো দিতে পারি, তাই তো, আমাকে জলের বোতলটা দিয়ে রিমি যেতে পারে, তখন আবার এটা ফিউচার হয়ে গেল। তার মানে এই গিভিংটার উপরে কিছু নির্ভর করছে না, গিভিং থেকে তুমি কখনো টেন্স চিনতে পারবে না। যে ভার্ব থেকে টেন্স চেনা যায় না তাকে বলে নন ফাইনাইট ভার্ব। বোঝা গেল কিনা বল। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভার্বের সেকশনটা তুমি খুব ভাইটাল। ওকে, যেমন ধরো গিভিং মি আ বটল অফ ওয়াটার হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে কি গিভিংটা দেখে ইট ক্যান নট কমপ্লিট দ্য সেন্স ইন্ডিপেন্ডেন্টলি, এটা পুরোপুরি মানে দেওয়ার কথা পাচ্ছে না, প্লাস এটাকে দেখে আবার টেন্সও চেনা যায় না। কিন্তু দেখো ওয়েন্ট অ্যাওয়ে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এ পাস্ট টেন্সে লেখা। দেখো নন ফাইনাইট ভার্বকে তিনটে ভাগে ভাগ করা হয়, কটা ভাগে, তিনটে ভাগে।
এই জিনিসটা খুব ভাইটাল, বারবার করে বলছি কিন্তু হ্যাঁ। আমরা ভার্বটাকে এমন ভাবে শিখি, মানে অগোছালো ভাবে শেখার কারণে আমরা জিনিসটা বুঝতে পারি না। অনেক বই দেয়া থাকে ভার্ব হচ্ছে ফাইনাইট আর নট ফাইনাইট। অ্যাকচুয়ালি আসল লিস্ট কি জানো? ভার্বের আসল ছকটা হচ্ছে এটা। ওকে, এই যে ছকটা দিয়েছি তোমাদের। ওকে, সো ভার্ব হচ্ছে প্রিন্সিপাল প্লাস অক্সিলারি ভার্ব হতে পারে। এবার প্রিন্সিপাল ভার্বের চারটে ভাগ রয়েছে, ফাইনাইট, নন ফাইনাইট, ওদিকে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ। ফাইনাইটটা শিখে গেলাম, নন ফাইনাইট ভার্বটাও শিখলাম, কিন্তু নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে জিরান্ড, নাম শুনেছো নিশ্চয়ই এগুলো গ্রামারে। একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তাহলে নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। জিরান্ড কাকে বলে? জিরান্ড হচ্ছে ইট অ্যাক্টস লাইক এ নাউন। জিরান্ড হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মধ্যে কাজ করে। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে নাউনের মধ্যে কাজ করে, মনে থাকবে। আর পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে। মানে পার্টিসিপলের আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। যাই হোক, আমি পরে যাচ্ছি। প্রথমে নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ, একটা হচ্ছে জিরান্ড। জিরান্ডটাকে আগে শিখবো। দেখো, জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ আ ভার্ব। ভার্বের সেই ফর্মটা যেটা আইএনজি দিয়ে শেষ হচ্ছে, মানে ভার্ব প্লাস আইএনজি হলো, যেটা কিসের মধ্যে কাজ করছে, হুইচ হ্যাজ দ্য ফোর্স অফ আ নাউন, নাউনের মধ্যে কাজ করে, তাকে বলা হয় জিরান্ড। তাকে বলা হয় জিরান্ড। যেমন ধরো আমি বললাম ওয়েট, রাইটিং, ধরো রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট। রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট। আমি বললাম যে রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট, একটা বাক্য বলছি যেটা রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট। প্রথম কথা হচ্ছে স্যার, এ বাক্যে দুটো ভার্ব রয়েছে, ইজ আছে, এটা একটা ভার্ব, হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এবার স্যার রাইটিং তো একটা ভার্ব রয়েছে। এবার কথাটা হচ্ছে এই রাইটিংটা দেখে তো আর টেন্স চেনা যাচ্ছে না, টেন্স চেনা যাচ্ছে এই ইজটাকে দেখে। তাহলে ইজটাকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব বলবো, তাই তো? এবার দেখো, রাইটিং ইন ইংলিশ, এবার রাইটিংটা ইংরেজিতে লেখাটা হচ্ছে ডিফিকাল্ট। এবার রাইটিংটা স্যার বুঝলাম ভার্বের সঙ্গে তো আইএনজি হয়েছে, কিন্তু নাউনের মতো কাজ করছে, বুঝবো কি করে? হোয়াট দিয়ে প্রশ্ন করো, হোয়াট ইজ ডিফিকাল্ট ইন ইংলিশ? রাইটিং। হোয়াট দিয়ে প্রশ্ন করলে নাউন পাওয়া যায়। সুতরাং রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট, হোয়াট দিয়ে প্রশ্ন করলে নাউন পাবে। সুতরাং নাউনের মতো কাজটা করছে। আরেকটা জিনিস বলি, কিভাবে নাউন প্রমাণ করে দিচ্ছি। যদি ওভারঅল পুরো ব্যাপারটাকে বোঝায়, আমি বললাম আই এম রাইটিং আ বুক, আমি একটা বই লিখছি। কিন্তু যখন বলছে রাইটিং ইন ইংলিশ ইজ ডিফিকাল্ট, ইংরেজিতে লেখাটাই, তার মানে পুরো লেখা ব্যাপারটাকে বলছে, পুরো কনসেপ্টটাকে বলছে, তাই এটা আমাদের নাউন হবে। পুরো কনসেপ্টটাকে বলছে বলে এটা আমাদের তখন নাউন হয়ে দাঁড়াবে। ওকে, নাউনের মধ্যে কাজ করছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস নাউনের মধ্যে কাজ করলে রাইটিং এখানে আমাদের কি হচ্ছে? জিরান্ড। আমি বললাম রানিং ইজ ফান, রানিং ইজ ফান, হোয়াট ইজ ফান? রানিং ইজ ফান, তাহলে রানিং, হোয়াট দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। ওকে, বা পুরো ব্যাপারটাকে বলছেন না যে দৌড়ানো হচ্ছে মজার ব্যাপার, তাহলে কোনটা? দৌড়ানোটাকে বলছে, পুরো দৌড়ানোটার কনসেপ্টটাকে বলছে। শুধু এটা আমাদের কি ভার্বের সঙ্গে আইএনজি তো যুক্ত হয়েছে, বাট ইট অ্যাক্টস লাইক আ নাউন। ওকে, জিরানটা বোঝা গেল। ধরো আমি বললাম ধরো মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ স্লিপিং। আমার ফেভারিট কাজটা কি? স্লিপিং, ঘুমানো। তার মানে হোয়াট ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি? স্লিপিং। তার মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে প্লাস নাউনের মতো কাজ করছে। এটা হচ্ছে আমাদের জিরান। জিরান কিন্তু অনেকের সমস্যা হয়ে থাকে। এবার জিরান চেনার, এবার দেখো আরো কিছু এক্সাম্পল দিচ্ছে, তাহলে ক্লিয়ার হবে। ওয়েট, ওয়েট, ধরো আমি বললাম, ধরো আমি বললাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাই তো? সুইমিং হচ্ছে একটা ভালো এক্সারসাইজ। সুইমিংটা কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এবার পুরো সুইমিং কে বলছে না, পুরো সুইমিং এর কনসেপ্টটাকে বলছে তো, যে সাঁতার কাটা হচ্ছে ভালো ব্যাপার, একটা ভালো এক্সারসাইজ, তাহলে কি হচ্ছে? নাউনের মধ্যে কাজ করছে, তাই তো? আচ্ছা আমি বলছি, একটা বাক্য বলছি, শি এনজয়েস
রিডিং লিটারেচার, সে সাহিত্য পড়তে ভালোবাসে। এবার রিডিংটা কি দেখো, শি এনজয়স রিডিং, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে। এবার দেখো শি এনজয়স হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, রিডিং লিটারেচার। তাহলে রিডিংটা আমাদের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, কিন্তু নাউনের মতো ফোর্স রয়েছে। ওকে, তাহলে আমি বললাম আই অ্যাম, এখানে শি এনজয়স, ইন্টারেস্ট হচ্ছে মেন ভার্ব। হ্যাঁ দেখো, আই অ্যাম ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। আই এম ইন্টারেস্টেড ইন হোয়াট, আই এম ইন্টারেস্টেড ইন হোয়াট, লার্নিং এর ক্ষেত্রে তাহলে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস নাউনের মতো কাজ করছে, এটা আমাদের জিরান্ড হয়ে গেল। ওকে, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো জিরান্ডটা? হ্যাঁ স্যার, স্যার এগুলো দেখবে। এইরকম নাউনেও পড়েছিলেন, হ্যাঁ, জিরানটা নাউনের সময়েও পড়িয়েছিলেন। হুম হুম হুম, একদম তাই, একদম তাই। আচ্ছা, এবার আমরা আসবো, আমরা বলেছিলাম নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ রয়েছে, নন ফাইনাইট ভার্বের তিনটে ভাগ রয়েছে। নন ফাইনাইট ভার্ব কি, যাকে দেখে মানে চেনা যায় না, তাই না? যেমন ধরো বললাম টেন্স চেনা যায় না, শি এনজয়স রিডিং লিটারেচার, রিডিং দেখে বুঝতে পারবে কোন টেন্সে লেখা তা না, এই এনজয়স দেখে বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা। তাহলে কি হচ্ছে আমাদের দেখো, নন ফাইনাইট হচ্ছে, নন ফাইনাইট ভার্ব সেটা যেটা দেখে টেন্স চেনা যাবে না, তাই তো? এর তিনটে ভাগ, এক নম্বর হচ্ছে জিরান, দুই নম্বর হচ্ছে পার্টিসিপল, আর তিন নম্বর হচ্ছে ইনফিনিটিভ। দেখো পার্টিসিপল তো, দেখো আসছি, দেখো পার্টিসিপল কাকে বলে, দেখো মানে পার্টিসিপল দেখো দু রকমের হয়, ঠিক আছে? পার্টিসিপল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখতে পাচ্ছ, প্রেজেন্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। দেখো প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে সবার আগে সেটা বুঝতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইজ অলওয়েজ অ্যাক্টিভ, ইট ডিনোটস লাইক অ্যান অ্যাকশন, মানে ইট অলওয়েজ এন্ডস ইন আইএনজি। বলি ব্যাপারটা একটু, দেখো পার্টিসিপল হচ্ছে দু রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি3। ওকে, প্রেজেন্ট পার্টিসিপলটাকে এক্সাম্পল দিই, বললাম দ্য ক্রাইং বেবি, দ্য ক্রাইং বেবি নিডস স্লিপ, এই কান্না করা বাচ্চাটার ঘুম দরকার, দ্য ক্রাইং বেবি। দেখো বেবি মানে নাউন, নাউন তো, নাউনের আগে বসেছে মানে সেটা অ্যাডজেক্টিভ হবে বাস। তাহলে এবার দেখো ভার্বের সঙ্গে আইএনজি হিসেবে যুক্ত হচ্ছে, কিন্তু অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এটা অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করছে কাকে, বেবিটাকে, বেবিটা কেমন ক্রাইং, কান্না করা বেবিটা, তার মানে নাউনকে যে ডেসক্রাইব করে থাকে অ্যাডজেক্টিভ বলে, সুতরাং এটা আমাদের অ্যাডজেক্টিভ। তো ভার্বের সঙ্গে আইএনজি হিসেবে যুক্ত হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অ্যাডজেক্টিভ মতো কাজ করছে, তাহলে কি হবে, এটা আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। বুঝে গেল ব্যাপারটা? চলো নেক্সট আর কিছু এক্সাম্পল দিই, দেখো চলো তোমরা বলবে দা বার্কিং ডগ চেস্ট দ্য ম্যান, এটা কি ছিলেন না পার্টিসিপল? পার্টিসিপল। হুম, পার্টিসিপল। কেন? এখানে নাউন, নাউনের আগে রয়েছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। হ্যাঁ, বোঝা গেল আর তাহলে আমাদের ডগটাকে ডেসক্রাইব করছে। ডগটাকে ডেসক্রাইব করছে, তাহলে আমাদের এটা অ্যাডজেক্টিভ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে প্লাস অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে কি বলবো এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। বোঝা গেল ব্যাপারটা?
আচ্ছা, এবার যদি আমরা বলি আই অ্যাম ফন্ড অফ সিঙ্গিং, আমার গান গাওয়া ভালো লাগে। সিঙ্গিংটা কি এখানে? দেখো ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়েছে, জিরান। কিন্তু এখানে নাউনের মতো কাজ করছে। গান গাওয়া, পুরো গানের কনসেপ্টটাকে বলছে, তো এটা আমাদের জিরান্ড হবে। কি হবে? জিরান্ড। ভেরি গুড। আচ্ছা, বলবো এছাড়া যেটা বলতে পারি, শি এনজয়েস ডান্সিং। বলো ডান্সিংটা কি হবে? জিরান। একদমই তাই। কেন বলো তো? এটা আমাদের ভাবের আইনজি হয়েছে, কিন্তু নাউনের মতো কাজটা করছে। সে ডান্সিংটাকে এনজয় করে, পুরো ডান্সিংটাকেই বলছে। ওকে, তাহলে পার্টিসিপল কি? ভার্বের মানে একটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই তো? একটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবার দেখো পার্টিসিপলের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তো বুঝতে পারলে যে ভাবের সঙ্গে আইনজি হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। পাস্ট পার্টিসিপলটা কি? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি। যেমন ধরে বললাম, দ্য ব্রোকেন উইন্ডো ওয়াজ রিপেয়ার্ড। ভাঙা জানালাটাকে রিপেয়ার করা হলো। এবার দেখো, উইন্ডো হচ্ছে নাউন, নাউনের আগে জানালাটা কেমন? ব্রোকেন, ভেঙে যাওয়া। তাহলে নাউনকে ডেসক্রাইব যে করে তাকে তো অ্যাডজেক্টিভ বলে। ওকে, কিন্তু অ্যাডজেক্টিভটা কি? দেখো ভার্বের 3 নম্বর ফর্ম না, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পাস্ট পার্টিসিপল। বোঝা গেল সবার? ব্যাপারটা বলে একটুখানি, সবাই আনসারটা করো। বুঝতে পেরেছো ব্যাপারটা, যে পাস্ট পার্টিসিপল হ্যাঁ কোনটা হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আশা করছি আজকে অনেক, যে ছোটবেলা থেকে যে প্রবলেমটা ছিল, মানে এগুলো দেখবে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে বইয়ে, ঠিক আছে? তো সেটা আশা করছি তোমাদের সমাধান হবে। একদম স্ট্রাকচারালি কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে একদম, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ওকে, ধরে বললাম দ্য ব্রোকেন গ্লাস। তাহলে ধরো আমি বললাম হি ওয়াজ অন এ রানিং বাস। বলো রানিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। বলো। পাস্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল মানে ভি থ্রি হবে প্রথম কথা, এটা তো স্যার ভি থ্রি না। প্রেজেন্ট পার্টিসিপল। একদম দেখো, অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। কেন এটা প্রেজেন্ট পার্টিসিপল? কারণ দেখো এটা নাউন রয়েছে, নাউন চলন্ত বাস, বাসটা কোন চলন্ত বাস, এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। অ্যাডজেক্টিভের মতো কাজ করছে রানিংটা। বোঝা গেল? বোঝা গেছে? একদম ইজি ব্যাপারটা, কিচ্ছু না। যে জিরান্ড হচ্ছে ভাবের সঙ্গে আইনজীবী নাউনের মতো কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভাবের সঙ্গে আইনজীবী অ্যাডজেক্টিভের মতো কাজ করে, পাস্ট পার্টিসিপল তো ভি থ্রি। বুঝতে পারছো? পাস্ট পার্টিসিপল হচ্ছে ভি থ্রি। ওকে, এটা তো কোনো ফ্যাক্টরি না। তারপরে আমরা আরো বলতে পারি, যে কোনো ভি থ্রি ফর্মকে আমরা বলতে পারি, you can say that। আর দরকার নেই আমাদের, ছেড়ে দাও। চলো আমরা অন্য জায়গায় যাবো এবার। তাহলে ফাইনাইট ভাব হলো, নন ফাইনাইট ভাব হলো। সরি, নন ফাইনাইট ভাবে একটা বাকি রয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার ইনফার্নাল। ও এখানে দাঁড়াও, ওয়েট, পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পার্টিসিপল ডিনোটস অ্যান অ্যাকশন হুইচ ইজ কমপ্লিটেড। ওকে, যেমন ধরো বললাম ডিসিভড। ডিসিভড কোন ফর্ম? ভি থ্রি না? তো এটাকে আমরা পাস্ট পাস্ট পার্টিসিপল বলতে পারি। কেন? প্রথম কথা, ডিসিভড বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুর দ্বারা প্রতারিত হয়ে, হি লস্ট অল হোপ, সে তার সমস্ত আশা হারিয়েছে। এটা থেকে টেন্স চেনা যাচ্ছে, পাস্ট টেন্সে লেখা, তাহলে এটা আমাদের ফাইনাইট ভার্ব। এবার ডিসিভড, এবার এটা থেকে টেন্স চেনা যাচ্ছে না, সুতরাং এটা কি করব? এটা আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 ভাগে ভাগ বিভক্ত।
জিরান পার্টিসিপল আর ইনফিনিটিভ। ইনফিনিটিভ তো 2 প্লাস V1 হবেই না, জিরান তো হবেই না ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে একমাত্র এটা রয়েছে পাস্ট পার্টিসিপল। এটা কি বলবো আমরা? পাস্ট পার্টিসিপল। যেমন ধরো আই হ্যাড লিভড ইন ইউনাইটেড স্টেটস, তাহলে V3, তাই না? এই যে আই হ্যাড লিভড, এটা কি পাস্ট পার্টিসিপল? ওকে, আই লিভড এটা হচ্ছে V3 পাস্ট টেন্স বোঝাচ্ছে। সরি, আই লিভড ইন ইউনাইটেড স্টেটস, এটা কিন্তু কি বলতো, এখানে টেন্সটা চেনা যাচ্ছে যেহেতু, সুতরাং অলরেডি আমাদের এটা নন ফাইনাইট ভার্ব হবে না কিন্তু। ওকে, নন ফাইনাইট ভার্বটা আমাদের হচ্ছে না। আচ্ছা, একটা বলি, একই বাক্যে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল দুটোই থাকতে পারে। হ্যাভিং রেস্টেড আ ওয়াইল, কিছুক্ষণ ধরে রেস্ট করার পরে উই কন্টিনিউড আওয়ার জার্নি, আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম। হ্যাভিং রেস্টেড, দেখো এটা প্রেজেন্ট পার্টিসিপল, আবার দেখো V3 পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এবার দেখো ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস V1। ওকে, যেমন ধরো টু লাভ, টু সিং, এগুলো ইনফিনিটিভ বলা হয়। বললাম অমিত ক্যান ড্রাইভ, ওয়েট, এটা বলো, ধরো আমি বললাম আই এম গোয়িং টু লাভ হিম, আই এম গোয়িং টু লাভ হার। টু লাভ এটা হচ্ছে আমাদের 2 প্লাস V1, ভার্ব এক নম্বর ফর্ম হলে ইনফিনিটিভ হয়। ওকে, 2 প্লাস V1 হলে সেটা আমাদের ইনফিনিটিভ হয়। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেমন ধরো আমি বললাম, একটা বাক্য বলছি, আই লাভ টু ইট স্পাইসি ফুড। ওয়েট, আমি কি বললাম এখানে? আই লাভ টু ইট স্পাইসি ফুড, তাই হচ্ছে 2 প্লাস V1 রয়েছে, এটাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ বলবো। বোঝা গেল ব্যাপারটা সবার? বোঝা গেছে কিনা বলো কাইন্ডলি। ইয়েস স্যার। ওকে, দেখো তাহলে আমরা নন ফাইনাল ভার্বকে কি ভাগে ভাগ করলাম? তিনটে ভাগে ভাগ করলাম। সেটা কি কি? যে নন ফাইনাল জিরান্ড, পার্টিসিপল আর ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস V1 হয়, এটা সব থেকে খুঁজে পাওয়া সহজ। ওকে, আচ্ছা, এবার দেখো, এটা আমরা টেক্সট ফিরে যাব। অনেক সময় ইনফিনিটিভ আর বেয়ার ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে? বেয়ার ইনফিনিটিভ মানে কি জানো তো? মানে when an infinitive is used without টু ছাড়াই যখন ইনফিনিটিভ ভার্ব ব্যবহার হয়। ওকে, যেমন ধরো অমিত ক্যান ড্রাইভ ভেরি ফাস্ট। এই যে ড্রাইভ, অমিত গাড়ি চালাতে পারে, বাট টু ড্রাইভ হলে বেটার হতো, কিন্তু টুটা উজ্জ্ব আছে এখানে, এটাকে বলে বিয়ার ইনফিনিটিভ, বলে বিয়ার ইনফিনিটিভ। ওকে, বিয়ার ইনফিনিটিভ। ওকে, আর কিছুই না, এটা আমাদের অত ভাবার দরকার নেই। তো চলো আমরা যেটা ভার্বের প্রথম যে ছকটা দেখেছিলাম, এবার দেখবো। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে মেন ভার্বটাকে বোঝাচ্ছে, ফাইনাল ভার্ব হচ্ছে যে ভার্ব থেকে টেন্স না যায়, নন ফাইনাল হচ্ছে যে ভার্ব থেকে টেন্স না যায়। এবার পড়ে থাকলো কি? ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ, তাই তো? ট্রান্সিটিভ অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব। দেখো, ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব, ওয়েট, মনে রাখবে ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের একটা অবজেক্ট রয়েছে তাকে বলে ট্রান্সিটিভ ভার্ব। দেখাচ্ছি তোমাদের, ওয়েট। ধরো বললাম শি হেটস স্পোর্টস, সেই স্পোর্টস কি ঘৃণা করে। এবার হেটস ঘৃণা করে, এটা তো ভার্ব। কি ঘৃণা করে? স্পোর্টস, মানে ভার্বের একটা অবজেক্ট রয়েছে, তাহলে এই ভার্বটাকে তখন আমরা কি বলবো? হেটস কি বলবো? ট্রান্সিটিভ ভার্ব। ওকে, ট্রান্সিটিভ ভার্ব। কিন্তু আমি যদি বলি বার্ডস ফ্লাই, পাখিরা উঠতে পারে, এবার দেখো এই ফ্লাইটা হচ্ছে ভার্ব, কিন্তু এরপরে কোনো অবজেক্ট নেই, সুতরাং এটাকে কি বলবো? ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, আর ইনট্রান্সিটিভ মানে অসমাপিকা ক্রিয়া। ট্রান্সিটিভ ভার্ব মানে যে ভার্বের পর অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে না সেটাকে বলা হবে ইনট্রান্সিটিভ ভার্ব। ওকে, ধরো বললো শি টোল্ড মি দ্য ট্রুথ, শি টোল্ড, টোল্ড হচ্ছে ভার্ব, এর অবজেক্ট রয়েছে না মি, তাহলে অবজেক্ট থাকলো, তাহলে কি করবো? এটাকে আমরা ট্রান্সিটিভ ভার্ব বলবো, ট্রান্সিটিভ ভার্ব। ওকে, এটা আমরা কি বলবো? ট্রান্সিটিভ ভার্ব। বোঝা গেছে? বোঝা গেছে? ধরো আমি বললাম হি, আচ্ছা, হি ওয়াজ রিডিং এ নিউজ পেপার, হি ওয়াজ রিডিং, এই ভার্বটা ওয়াজ রিডিং কি পড়ছিল? একটা নিউজ পেপার, তাহলে কি হলো? এটা আমাদের ট্রান্সিটিভ ভার্ব। ওকে, ট্রান্সিটিভ ভার্ব আবার দু রকমের হয়, একটা হচ্ছে মনো ট্রান্সিটিভ, একটা হচ্ছে ড্রাই ট্রান্সিটিভ। দরকার নেই, এটা দরকার নেই। ওকে, ব্যাপারটা কিছুই না, যে ভার্বের একটা অবজেক্ট থাকে সেটাকে বলে, সেই ভার্বকে বলে মনো ট্রান্সিটিভ। আর যে ভার্বের দুটো অবজেক্ট থাকে, যেমন হি গেভ হার এ বুক, তখন এই ভার্বটাকে, গেভটাকে বলবো
ডাইট্রান্সিটিভ, দরকার নেই অত কিছু। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে অবজেক্ট থাকে। ওকে, যেমন ধরো বললাম হি কিকড দ্য বল। এবার ধরো বলো এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব বলো দেখি? ট্রানজিটিভ। হ্যাঁ ট্রানজিটিভ। কেন? এই ভার্বের পরে দেখো একটা অবজেক্ট রয়েছে, সুতরাং এটা আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। আশা করছি একদম ডিরেক্ট ক্লিয়ার হয়েছে এবং ফুললি অ্যাডভান্স নোট এগুলো। হ্যাঁ, তাহলে আমি একটা বাক্য বললাম দ্য বেবি ক্রাইড। বলো এই ভার্বটা কি? ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? ইনট্রানজিটিভ। একদমই তাই, ইনট্রানজিটিভ। কারণ এর তো কোনো অবজেক্ট নেই, তাহলে এটাকে আমরা কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ইনট্রানজিটিভ ভার্ব কি বলে? এ ভার্ব দ্যাট ডাজ নট নিড অ্যান অবজেক্ট। একটা ভার্ব যার কোনো অবজেক্টের দরকার নেই টু কমপ্লিট ইটস মিনিং। তার মানেটা কমপ্লিট করতে কোনো অবজেক্টের দরকার নেই। যেমন দ্য বার্ডস আর ফ্লাইং। ওকে, তাহলে আর ফ্লাইং, পাখিরা উড়ছে। এবার এর কোনো দেখো অবজেক্ট পাশে নেই, তাহলে কি করবো? এটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। হি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটছিল। ইন দ্য পন্ড, এটা তো অ্যাডভার্ব। কোথায় অ্যাডভার্ব? অবজেক্ট নেই, তাহলে ওয়াজ সুইমিং এটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। এটা কিন্তু বুঝতে হবে। ওকে, অবজেক্টকে জানো তো ডিরেক্ট ইনডিরেক্ট হিসেবে ভাগ করা হয়, তোমাদের এটা শিখিয়েছি। ওকে, ইনডিরেক্ট হচ্ছে যার প্রাণ রয়েছে তাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়, যার প্রাণ নেই বস্তু তাকে বলে ডিরেক্ট অবজেক্ট। যেমন হি গেভ হার এ গিফট, সে তাকে একটি গিফট দিয়েছিল। বাকি দেখো দুটো অবজেক্ট রয়েছে। ওকে, তাহলে কি এই গ্যাপটাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব বলবো তো। দেখো এই অবজেক্ট যে দুটো রয়েছে না, এবার হার তাকে, এবার এর তো প্রাণ রয়েছে, এটাকে বলা হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর যার প্রাণ নেই বস্তু সেটাকে বলা হবে ডিরেক্ট অবজেক্ট। যাই হোক, অবজেক্টের দুটো ভাগ, একটা ইনডিরেক্ট একটা ডিরেক্ট, এটা তোমাদের আমি শিখিয়েছিলাম তখন তোমাদের কেস ব্যাপারটা শিখিয়েছিলাম, কেস। এই হচ্ছে তোমাদের ডিটেল প্রিন্সিপাল ক্লজ আজকে আমাদের কমপ্লিট হলো। তাহলে ভার্ব হলো, প্রিন্সিপাল ভার্ব, আচ্ছা সরি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব কমপ্লিট হলো। সরি, ভার্বের যে মেন ডিভিশন প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, আজকে আমরা কমপ্লিট করলাম প্রিন্সিপাল ভার্বকে, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আমরা নেক্সট ক্লাসে যেটা করবো সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। বোঝা গেল? আজকের ক্লাসটা বোঝা গেছে ঠিকঠাক করে প্রপারলি? হ্যাঁ স্যার। এটাকে খুব ভালো করে একটু রিভিশন দিও তোমরা। ঠিক আছে, খুব ভালো করে একটু রিভিশন দিও, তাহলে দেখবে দারুণ ভাবে তোমাদের মনে থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের আমি কি করাবো? অক্সিলারি ভার্ব, এটা আরো ইম্পর্টেন্ট। সেই ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এবং এগুলো কোথায় কি বসে এ টু জেড তোমাদের কিন্তু আমি দেখাবো। ওকে, দেখো প্রত্যেকটা জিনিসের ব্যবহার, কোথায় ক্যান বসে, মাইট বসে কোথায়, এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সব থেকে বেশি যদি কোনো ভার্ব কাজে লাগে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, এটা মাথায় রাখবে। তো এগুলো ব্যবহার জানতে হবে, কোথায় কি ব্যবহার হয়। ওকে, এবং সেগুলো দিয়ে দেখো বাক্য তৈরি করতে হবে নিজেকে। এই যে আমি তৈরি করে দিয়েছি সব। ওকে, সো এতদূর বোঝা গেছে? ইয়েস স্যার। এবার যখন আমরা অক্সিলারি ভার্ব পড়বো, অক্সিলারি ভার্ব মানে কি? যেটা মেন ভার্ব না সেটা তো অক্সিলারি ভার্ব। মানে অক্সিলারি ভার্ব হচ্ছে সে শুধু হেল্প করে, তার নিজস্ব কোনো মানে নেই। বোঝা গেল? ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এত দূরই থাকলো। হ্যাঁ, আজকের ক্লাসটা আমাদের এত দূরই থাকলো।